দেশ কোথায় গোপালী? আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম আমরা যেদিন সবাই বের করে দেবো। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। রাজনীতির সমীকরণে কি সবসময় 2 আর 2 4 হয়, নাকি কখনো সেই সমীকরণ গভীর কোনো অন্ধকার ষড়যন্ত্রের মাধ্যমে চিরতরে পাল্টে দেয়া হয়? ক্ষমতার দম্ভ যখন মানুষকে অন্ধ করে তোলে, তখন তারা ভুলে যায় যে সময়ের একটা নিজস্ব চাকা আছে, আর সেই চাকা যখন ঘোরে তখন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী শাসকেরাও খড়কুটোর মতো ভেসে যায়। প্রবাদী বলে, প্রকৃতির বিচার বড়ই নিখুঁত এবং কর্মের ফল কাউকেই সহজে ছাড়ে না। একসময় যারা ধরাকে সরাজ্ঞান করতেন, রাষ্ট্রীয় ক্ষমতার দাপটে সাধারণ মানুষকে মানুষ মনে করতেন না, আজ ঠিক 13 বছর পর তাদেরই দাঁড়াতে হচ্ছে জবাবদিহিতার কাজ করায়। 13 বছর আগে ক্ষমতার চরম দম্ভে অন্ধ হয়ে যিনি এদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী এবং আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে চরম অধ্যত্বপূর্ণ আচরণ করেছিলেন, আজ সময়ের নির্মম পালাবদলে তাকে নিজের পাওনা কড়াই গণ্ডায় বুঝিয়ে নিতে হচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছি 2013 সালের সেই আলোড়ন সৃষ্টিকারী এবং কলঙ্কজনক বালুর ট্রাক ঘটনার কথা। কিন্তু এই ঘটনার পেছনে আসল কুশীলব কারা ছিলেন? কিভাবে তারা রাষ্ট্রীয় পোশাকের আড়ালে ক্ষমতার অপব্যবহার করে একের পর এক পদোন্নতি বাগিয়ে নিয়েছিলেন? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, 13 বছর পর আজ কেন সেই ক্ষমতার তাসের ঘর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে? দীর্ঘ 13 বছর পর চাকরি হারিয়ে সেই আলোচিত নারী পুলিশ কর্মকর্তা শামসুন নাহার আজ তার কৃতকর্মের চরম সাজা পাচ্ছেন। দেরিতে হলেও একজন বর্ষিয়ান নেত্রীর সাথে বেয়াদবি করা এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারকারী সেই কর্মকর্তার বিচার নিশ্চিত করায় সাধারণ জনগণ আজ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাধুবাদ জানাচ্ছেন। কিন্তু এখানেই শেষ নয়। এই একটি মাত্র শাস্তির আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে না তো আরো বড় কোনো সত্য? কেন সেদিন একটি দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে এমন অমানবিক পরিস্থিতির শিকার হতে হয়েছিল? চলুন আজ বিস্তারিত জেনে নেওয়া যাক সেই অজানা এবং রোমহর্ষক ইতিহাস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2013 সালে এবং একটি বালুর ট্রাক এক অবিচ্ছেদ্য, নিকারজনক ও কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে। 2014 সালের 5 জানুয়ারির একতরফা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের ঠিক আগে তৎকালীন সরকারের চরম রাজনৈতিক নিপীড়নের এক অভিনব প্রতীক হয়ে উঠেছিল এই বালুর ট্রাক। তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখতে আজ্ঞাবহ কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা ব্যবহার করেছিলেন বালু ভর্তি ট্রাক। একটি বা দুটি নয়, পুরো 5টি ট্রাক বিভিন্ন কায়দায় আড়াআড়িভাবে দাঁড় করিয়ে আটকে দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়ার বাসভবনের প্রবেশ পথ সম্পূর্ণ রাস্তা। এই সুদূর প্রসারী চক্রান্তের মূল উদ্দেশ্য কী ছিল? পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। তৎকালীন সরকার খুব ভালো করে জানত, 29 ডিসেম্বর বিরোধী দলের ঢাকা মার্চ ফর ডেমোক্রেসি বা ঢাকা অভিমুখী অভিযাত্রা কর্মসূচিতে যদি বেগম জি একবার যোগ দিতে পারেন, তবে জনতার সেই ঢল কোনোভাবেই আটকানো যাবে না। আর জনতার ঢল নামলে 2014 সালের সেই একতরফা নির্বাচন করা কোনোভাবেই সম্ভব হতো না। গণতন্ত্রের সেই কণ্ঠরোধ করার জন্য সেদিন রচিত হয়েছিল এক জঘন্য নাটক। পুরো ফিরোজাকে এমনভাবে আবদ্ধ করা হয়েছিল যেন সেটি কোনো রাজনৈতিক নেত্রীর বাড়ি নয়, বরং ভয়ঙ্কর কোনো কারাগার। কিন্তু ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই, যখন সাধারণ মানুষ বুঝতে পারে এটি কেবল একজন নেত্রীকে আটকে রাখার চেষ্টা নয়, বরং পুরো দেশের মানুষের ভোটাধিকার হরণের এক সুপরিকল্পিত নীল নকশা। সেই 29 ডিসেম্বরের ঘটনা কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীকে আবদ্ধ করার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল বাংলাদেশের পুরো গণতান্ত্রিক ব্যবস্থার কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো এক আয়োজন। সেদিন যদি বালুর ট্রাক দিয়ে সেই অভিযাত্রা বন্ধ না করা হতো, তাহলে হয়তো দেশের ইতিহাস আজ অন্যভাবে লেখা হতো। মানুষের অধিকার হরণের যে কালো অধ্যায় এরপর শুরু হয়, তার বীজ রোপণ করা হয়েছিল এই বালুর ট্রাকের আড়ালেই। আর ঠিক সেখানেই দেখা হয় নতুন প্রশ্ন, কারা ছিলেন এই ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নের মূল কারিগর? ইতিহাসের এই চক্রান্ত ও বাস্তবায়নে সেদিনের মূল কুশীলবদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনারের বানজির আহমেদ, উপকমিশনার লুৎফুর কবির, এডিসি আয়েশা সিদ্দিকা, পুলিশ সুপার শামসুন নাহার এবং ওসি রফিক সহ আরও কয়েকজন। 29 ডিসেম্বর সকাল হতেই পুরো রাস্তার র্যাব ও পুলিশ দিয়ে ঘিরে ফেলে এক অভেদ্য দেয়াল তৈরি করা হয়। বেগম খালেদা জিয়া যখনই নিজ বাসভবন থেকে সমাবেশ স্থলের উদ্দেশ্যে বের হওয়ার চেষ্টা করেন, তখনই তার পথ চরম অসৌজন্যমূলকভাবে রোধ করা হয়। যারা সেদিন ঘটনাস্থলে ছিলেন বা পরবর্তীতে গণমাধ্যমের ফুটেজ দেখেছেন, তারা জানেন সেদিন দেশের একজন সিনিয়র সিটিজেন এবং সাবেক প্রধানমন্ত্রীকে কতটা মানসিক কষ্ট দেওয়া হয়েছিল। তার দীর্ঘ আপসীন রাজনৈতিক জীবনে তাকে এতটা ব্যথিত ক্ষুব্ধ হতে খুব কম দেখা গেছে। ক্ষুব্ধ মর্মাহত হয়ে ম্যাডাম সেদিন বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা আমার বাসার ভেতরে কেন ঢুকে গিয়েছেন? একজন মেধাবী ও ভালো কাজের নজির থাকা সত্ত্বেও পুলিশ কর্মকর্তা শামসুন নাহার সেদিন শুধুমাত্র উপর মহলের মন জয় করার জন্য বেগম জিয়ার সাথে যে ধৃষ্টতা দেখিয়েছিলেন,
তা তাকে সাধারণ মানুষের কাছে চিরতরে একজন ভিলেন হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। তিনি ভুলে গিয়েছিলেন যে ক্ষমতার পালাবদল চিরন্তন, আর আজ সেই অপকর্মের ফলস্বরূপ তাকে চাকরি হারাতে হলো চরম অপমানের সাথে। এই জঘন্য ঘটনার মূল মাস্টার মাইন্ড ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহারের এক নিকৃষ্ট উদাহরণ তৈরি করে তিনি তৎকালীন সরকারের বিশেষ আশীর্বাদে প্রথমে র্যাব প্রধান এবং পরবর্তীতে আইজিপি বা পুলিশ প্রধানের মতো সর্বোচ্চ দায়িত্ব পান। আর সেই রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তিনি গড়ে তোলেন হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়, যা আজ দেশবাসীর কাছে দিবালোকের মতো স্পষ্ট। সেদিন বেগম খালেদা জিয়া যখন গাড়ি নিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন, তখন তার গাড়ির ঠিক সামনে চরম উদ্ধত্ত নিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তৎকালীন এডিসি আয়েশা সিদ্দিকা। একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে এমন বেআইনি ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডে নগদ পুরস্কার হিসেবে তৎকালীন সরকার তাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলার এসপি বানিয়ে দেয়। পরবর্তীতে বিশেষ আশীর্বাদে তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই, যখন দেখা যায় ক্ষমতার পরিবর্তনের পরেও এই ধরনের কিছু বিতর্কিত কর্মকর্তা এখনও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এসপির মতো গুরুত্বপূর্ণ পদ থেকে বদলি করে বর্তমানে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, যারা এতদিন গণতন্ত্রের টুটি চেপে ধরেছিল, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে এমন বিতর্কিত কর্মকর্তারা এখনো কিভাবে চাকরিতে বহাল থাকেন? তাদের কেন চূড়ান্ত শাস্তির আওতায় আনা হচ্ছে না? এই একাবহ দলের আরেকজন অন্যতম কর্মকর্তা ছিলেন উপপুলিশ কমিশনার খন্দকার লুৎফুর কবির। নেত্রীকে অবরুদ্ধ করার এই হীন কাজের স্বীকৃত স্বরূপ তাকে পুরস্কৃত করে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বানানো হয় এবং পরবর্তীতে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়। তবে আসার কথা হলে বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগে সম্প্রতি তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই নেপথ্য চক্রান্তে আরও ভূমিকা রেখেছিলেন জিবি গুলশান বিভাগের তৎকালীন উপকমিশনার শেখ নাজমুল আলম। তিনিও সরকারের বিশেষ আশীর্বাদে ডিএমপির যুগ্ম কমিশনার থেকে শুরু করে সিআইডির ফরেন্সিক ও ক্রাইম ওয়েস্ট বিভাগের ডিআইজি পদের মতো অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া গুলশান জোনের তৎকালীন এসি নুরুল আলম পদোন্নতি পেয়ে উপকমিশনার হয়েছিলেন, যিনি বর্তমানে অবসরে আছেন। এই কর্মকর্তারা সেদিন শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং পদোন্নতির লোভে দেশের গণতন্ত্রকে অবরুদ্ধ করেছিলেন। তারা ভুলে গিয়েছিলেন যে যে পোশাক তারা পরে আছেন তার প্রতিটা সুতোয় দেশের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় কেনা। তারা জনগণের সেবক না হয়ে উঠেছিলেন একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী। ক্ষমতার এই অপব্যবহার এবং চাটুকারিতার যে সংস্কৃতি তারা তৈরি করেছিলেন, তার খেসারত আজ পুরো দেশকে দিতে হচ্ছে। কিন্তু সময়ের চাকা ঘুরে গেছে। আজ যখন সেসব কর্মকর্তাদের একে একে হিসাব দিতে হচ্ছে, তখন তা দেশের প্রতিটি দুর্নীতিবাজ ও অত্যাচারী কর্মকর্তার বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে। প্রকৃতির এই নির্মম পরিহাস আমাদের শেখায় যে অন্যায় করে কেউ রেহাই পায় না। আজ শামসুন নাহারের চাকরিচ্যুতি বা বেনজির আহমেদের গ্রেফতার হওয়া কেবল কয়েকজন ব্যক্তির পতন নয়, এটি আসলে একটি গোটা চাটুকার ব্যবস্থার পতন। ক্ষমতার অপব্যবহার করে যারা দেশের গণতন্ত্রকে অবরুদ্ধ করেছিল, তাদের প্রত্যেকের কি অবিলম্বে এমন দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত নয়? আপনার অত্যন্ত মূল্যবান ও সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।